এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা মানে আপনি কিভাবে ভাবেন, বা এটা কি আসলে আমাদের এখানে সম্ভব কিনা, আর এটা সম্ভব যদি হয় তাহলে এটার পিছনের মানে অনুঘটকগুলো কেমন হবে বা কি হবে? তরুণ নেতৃত্ব কিন্তু এটা নিয়ে বলতেছে, সুন্দর কথা বলতেছে যে প্রজন্মের রূপান্তর, প্রজন্মগত সংঘাত, যেটা যে আসলে আমাদের খুবই দুঃখজনক ছিল যে আমাদের গত আহ, 1-2 দশক ধরে আমাদের রাজনীতি পলিসি নির্ধারণ হয়েছে 50, 60, 70-এর দশকের লোকদের দ্বারা, এবং তারা চিন্তা ভাবনা অনেক 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 ক্ষেত্রে অনেকে মানে ব্যাকডেটেড, এবং তারা তরুণদেরকে ইগনোর করেছে, এবং একটা আনডেমোক্রেটিক শক্তি বা আনডেমোক্রেটিক সরকার টিকিয়ে রাখার জন্য তারা তরুণদের সব রাইট থেকে বঞ্চিত করেছে। তো তরুণরা 24-এর গণঅভ্যুত্থানে নিজেদের রাইটটাকে মানে টেক ব্যাক করেছে। এখন আমরা দেখতেছি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তরুণরা, এটা একটা অসাধারণ একটা দিক যে তরুণরা তারা কাজ করতে করতে শিখবে, তারা বিভিন্ন দায়িত্ব নেবে, এবং সারা পৃথিবীতে কিন্তু আমরা ইয়াং নেতৃত্ব দেখি, আমরা ফিনল্যান্ড যদি বলি, অস্ট্রিয়া যদি দেখি, নিউজিল্যান্ড যদি দেখি, মানে সবাই সব জায়গায় 20 থেকে 40-এর কোঠায় যারা আছে তারা কিন্তু সবচেয়ে প্রাইম সার্ভিসটা দিতে পারে, এবং এটা সবচেয়ে প্রোডাক্টিভ সময়। সো আমাদের তরুণরা যদি রাজনীতি, পলিসি মেকিং এই জায়গায় অলরেডি সুযোগ পাচ্ছে, নিচ্ছে, কাজ শুরু করেছে, সামনে যদি এই ধারাবাহিকতা থাকে তাহলে আমরা মনে হয় যে তরুণদের অংশগ্রহণটা আরো বাড়বে, এবং তরুণরা একটা তাদের প্রয়োজনেই, এবং তারা যেহেতু লড়াই করে করে শিখেছে, তারা 18 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, কোটা আন্দোলন করেছে, তারপরে 19 সালে ডাকসু আন্দোলন, ডাকসু ইলেকশন করেছে, এদের মধ্যে একটা পলিটিক্যাল যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা কিন্তু তাদেরকে পাকাপোক্ত করেছে, এবং 24-এর গণঅভ্যুত্থানকে একটা ম্যাচিউর পলিটিক্যাল ফোর্স বা পলিটিক্যাল লিডার হিসেবে তৈরি করেছে। সো তারা আস্তে আস্তে রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিচ্ছে, তারা ইনিশিয়াল অনেক হিসকিতে পড়তেছে, চাপে পড়তেছে, স্ট্রাগল করতেছে, কিন্তু ওভারঅল আমি মনে করি যে একটা সম্ভাবনা পিকচার দেখতেছি। তরুণরা সামনে আরো সামনে এভাবে দায়িত্ব নেওয়াটা জারি রাখলে তাহলে তারা প্রবলেমগুলোর দায়িত্ব নেবে। আমাদেরকে যে সম্ভাবনার দায়িত্ব নিতে হবে, একই সাথে আমাদের কিন্তু সংকটের দায়িত্ব নিতে হবে। সংকটের দায়িত্ব মানে হচ্ছে সংকট সমাধানের প্রসেস অনুসন্ধান এবং তার সমাধানে রাইট স্টেপস নেওয়া। আমার মনে হয় তরুণরা অলরেডি প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছে, এবার প্রবলেম সলভিং এর জন্য কি করণীয় সেদিকে যাবে। আচ্ছা, তো আমরা যেটা দেখতে পাই যে আমরা যে যারা একটু বয়স্ক, যাদের কথা বলি, তরুণদেরকে ওনারা সবসময় মোটামুটি বলা চলে যে একটু অবহেলা করেছেন। তো এই জায়গা থেকে অবহেলাটার পিছনে কিন্তু একটা সুন্দর ইয়ে আছে আমার কাছে মনে হয়, যে এই যে সদিচ্ছার যে ব্যাপারটা বা জবাবদিহিতার আওতায় আসার যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে না আসলে আমাদের বাংলাদেশের এই মানে সার্বিক বিবেচনা যদি বলি, একদম জোরালো ভাবে যদি বলি, সার্বিক জায়গা থেকে আমাদের এই সদিচ্ছা আর হচ্ছে জবাবদিহিতার বিষয়গুলা বা অংশগ্রহণের বিষয়গুলো, যেগুলো খুবই দরকারি একটা রাষ্ট্রের জন্য, এটা কেন আসতেছে না আসলে আপনার মনে হয়? আমাদের আসলে ব্যবস্থা দাঁড়ায় নাই, আমাদের ব্যবস্থাটা দাঁড়ায় নাই। আমাদের যদি সিস্টেমটা ঠিক থাকতো এবং চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো এটা রাষ্ট্রের বিভিন্ন অর্গানের মধ্যে, আমাদের আসলে এই যে আইনসভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এটার মধ্যে প্রপার ব্যালেন্স নাই, চেক অ্যান্ড ব্যালেন্স নাই। এই কারণে আমাদেরকে শাসন বিভাগ সব নিয়ন্ত্রণ করে, শাসন বিভাগের এবং একজন প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী। সো আমাদের এখন আলোচনা কিন্তু আসতেছে যে চেক অ্যান্ড ব্যালেন্সের নিয়ে আসা, এবং এটা এই এই যে রাষ্ট্রের যে স্বৈরতন্ত্র, রাষ্ট্রের যে এক জায়গায় যে ক্ষমতা পুঞ্জীভূত হয়, এটার প্রভাব কিন্তু রাষ্ট্রের দেশের অন্যান্য জায়গায় পড়েছে, অন্যান্য প্রতিষ্ঠানে পড়েছে, সোসাইটিতে পড়েছে। আমরা যে ফেসিবাদ বা স্বৈরতন্ত্রের মধ্যে বসবাস করেছি সেটা কিন্তু একবারে গ্রাম প্রান্তিক তৃণমূল ঘরের পর্যন্ত স্পর্শ করেছে। দেখা গেছে আমাদের সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক মতো হ্যাম্পার হয়েছে। সো এটা আসলে পুরো উপর টপ থেকে শুরু করে একবার রোড পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। সো এখন এই অভ্যুত্থানের পরে কিন্তু একটা বড় রিসাফল হয়েছে, মানে একটা ইউনিক ঘটনা যে একটা পার্লামেন্টে সবগুলো এমপি পালাইতে হয়েছে। ঠিক আছে, তাহলে ফেসিবাদ কত ভয়ানক রূপ ধারণ করছে। একটা একটা পার্লামেন্টে সবগুলো এমপি পালাইতে হয়েছে, সবগুলো উপজেলা চেয়ারম্যান পালাইতে হয়েছে, মেয়র পালাইতে হয়েছে। তার মানে কি, তারা নিজেরা জানতো তারা অপরাধী, তারা মানুষের অধিকার হরণ করেছে, মানুষেরকে খুন করেছে, হত্যা করেছে, তারা ফৌজদারি এবং বড় ক্রাইম করেছে। এ কারণে তারা কিন্তু থাকে নাই, তারা জানে, সো তারা অপরাধী। সো এই যে একটা ডিপলি রোটেড যে মানে সমস্যা, এই সমস্যাগুলা আসলে এখন মানে একটা হচ্ছে দেখা যাচ্ছে, আমরা এটা এখন হচ্ছে সমাধান করতে হবে। আরেকটা হচ্ছে যে আমি যেটা শুরুতেই বলছিলাম, আমাদের আহ, শিক্ষা ডেভেলপমেন্ট, শিক্ষা অনেক ইমপ্রুভ করতে হবে, এবং আমাদের সোশ্যাল হারমোনি
আর ডেভেলপ করার ক্ষেত্রে কালচারের দিকে আমাদের ফোকাস দিতে হবে। আমাদের সাংস্কৃতিক এখানে অনেক দৈন্যতা আছে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাও ফেসিবাদী রূপ নিয়েছিল। সো জনগণের সংস্কৃতি, সাম্যের সংস্কৃতি, মানবতার সংস্কৃতি, মানুষের সাথে মানুষের কানেক্টিভিটির সংস্কৃতি, বৈচিত্র্যের সংস্কৃতি, ঠিক আছে, এগুলা আস্তে আস্তে নিয়ে আসতে হবে আর কি। তো আপনি দেখবেন মানে পৃথিবীতে মানে যদি বলি ফ্যাসিবাদী কথা যদি বলি, দেখেন যারাই ফ্যাসিবাদী ছিল মানে তারাও কিন্তু মানে যারাই পরে জালিম হয়েছে আর কি, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে একসময় মাজলুম ছিল। তো এই যে মানে জালেম মাজলুম হয়ে যাচ্ছে, মাজলুম জালেম, যে এই যে সাইকেলটা, মানে এটার থেকে বের হওয়ার মানে আমাদের এখানে একটা দৃশ্যমান বাস্তবতা যদি আমরা দেখলাম যে মানে একসময় কিন্তু এই যে বিগত 15 বছর যারা হচ্ছে আমাদেরকে মানে নিষ্পেষণের উপর দিয়ে নিয়ে গেছে, যদি একদম স্পেসিফিকলি বলে 10 বছরের কথা বলি, তো মানে এরাও কিন্তু একসময় মাজলুম ছিলেন, কিন্তু মানে এমন না যে একদম হুট করে আসছে। তো এই মাজলুম কেন মানে ক্ষমতার মসনদে আসলেই জালেম হয়ে যাচ্ছে কেন? এই এই যে মানসিক, এই যে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, এটা নিয়ে আপনি আপনার কোনো মন্তব্য আছে কিনা? বিষয়টা সবসময় এভাবে খাটে না, কারণ দেখা গেছে যে আমার স্বাধীনতার পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে নতুন রাষ্ট্র করেছিলাম, আমাদের কিন্তু সেই আকাঙ্ক্ষা শুরুতেই পূরণ হয় নাই। হ্যাঁ, আমরা একদলীয় শাসনের দিকে চলে গেলাম। আমরা তারপরে প্রচুর পলিটিক্যাল অপোনেন্ট খুন হয়েছে, তারপর কোল্ড ওয়ার ছিল বিশ্বব্যাপী, রাজনৈতিক আদর্শের সংঘাত ছিল তীব্র, কিন্তু আমাদের প্রতিষ্ঠান গড়ে ওঠে না এবং দাঁড়ায় নাই। কিছু কিছু প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু রাষ্ট্রের ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য যেটা দরকার এটা ছিল না। তারপর হচ্ছে যে মাঝে মাঝেই সামরিক কু হয়েছে এবং খুব স্বাধীনতার 1 দশকের মধ্যেই স্বাধীনতা যুদ্ধের সব গুরুত্বপূর্ণ নায়করা প্রাণ হারিয়েছে। সো এটা স্বাভাবিক ছিল না। আমাদের জন্মের শুরু থেকে আমাদের অস্বাভাবিক একটা একটা শিশু অস্বাভাবিক শৈশবে বড় হয়েছে, তো তার যৌবন এবং মানে প্রাপ্তবয়স্ক রূপটা স্বাভাবিক হবে না। তো আমাদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আসলে অস্বাভাবিকভাবে শুরু হয়েছে এবং স্ট্রাগল করতেছে। এবং 90 একটা সবচেয়ে সম্ভাবনাময় সুযোগ ছিল 90, কিন্তু তাও রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃত্ব ম্যাচুরিটির প্রমাণ দিতে পারে না বলে আমাদেরকে আবার 24 ঘটাতে হয়েছে। সো আমাদেরকে 90-এর ব্যর্থতার পুনরাবৃত্তি করা যাবে না। স্বাধীনতার পরবর্তী 1 দশকে যে আমাদের ব্যর্থতা ছিল এগুলোর পুনরাবৃত্তি করা যাবে না। আমাদেরকে আগামী 1 দশকে একটা দুর্দান্ত এবং শক্তিশালী রাষ্ট্র, এর সাথে মানে নাগরিক অধিকার সম্বলিত এবং প্রকৃত অর্থে মানে সমতাপূর্ণ উন্নয়নের দিকে জাগাইতে হবে আর কি। সবার উন্নয়নের ছোঁয়া যেন সবার কাছে যায়, যেন 1-2 জনের কাছে হাজার হাজার কোটি টাকা না থাকে, 1-2 জন মানে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে না পারে। লুটপাটের পথও বন্ধ করতে হবে, তাহলে দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের মানে আজকে আমরা তরুণদেরকে নিয়েই কথা বলতেছি, এটা যে আমাদের বর্তমান পরিস্থিতিতে বা এই 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 আজকেই আপনি যদি তরুণদেরকে কোনো বার্তা দিতে চান, যে আপনি যেহেতু আপনার এই একটা প্রাতিষ্ঠানিক ব্যক্তি আপনি, তো এই জায়গা থেকে আপনি কি বার্তা দিতে চাইবেন, যে কি মানে দেশের উন্নয়নের জন্য তরুণদের জন্য কি করা উচিত, একটা যদি বার্তা দেন সেটা কি হবে? আসলে তরুণরা নিজেরাই জানে, তরুণদেরকে কোনো নলেজ দেওয়া আমাদের কাজ না, তরুণরা নিজেরাই জানে। তরুণদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে পারি বা এই দেশের নাগরিক হিসেবে কিছু বলার থাকলে বলতে পারি। প্রথমত হচ্ছে তরুণরা যেই অস্থির সময়ের মধ্যে দিয়ে বড় হয়েছে, একটা হচ্ছে যে গত 15 বছর তারা একটা অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে বড় হয়েছে। তারপর হচ্ছে যে গত এই যে আন্দোলনের সময়গুলোতে তারা যেই ভয়ানক ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছে, হত্যা, খুন, প্রাণহানি, অঙ্গহানি। আমরা সবাই 71 সালে মুক্তিযুদ্ধের কথা শুনেছি, গল্প শুনেছি, আমরা কিন্তু দেখি নাই। কিন্তু এই প্রজন্মে কিন্তু এরকম একটা বড় পলিটিক্যাল স্ট্রাগল এবং রক্তপাত, প্রাণহানি তারা দেখেছে। রাষ্ট্র তাকে গুলি করছে, রাষ্ট্রের সরকার প্রধান খুন করার নির্দেশ দিচ্ছে, মানে লেলিয়ে দিচ্ছে। তার প্রতিবেশী, সহপাঠী, সহযোদ্ধা তার উপরে গুলি ছুড়ছে, মারতেছে। সো এই ভয়াবহ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, এটার যে সাইকোলজিক্যাল যে একটা ইম্প্যাক্ট, সেটা কিন্তু তরুণদের মধ্যে আছে। এটার আমরা ফল মাঝে মাঝে দেখতেছি, অস্থিরতার মধ্যে প্রকাশ পাচ্ছে। তো এখন তাদেরকে এই অস্থিরতাকে ক্রিয়েটিভ জায়গায় নিয়ে যেতে হবে, সৃজনশীল জায়গায় নিয়ে যেতে হবে। প্রত্যেককে আস্তে আস্তে মানে অনেককে শিক্ষায়, ক্লাসে ফিরতে হবে। আবার একই সঙ্গে তাদেরকে দক্ষ একজন জনশক্তি হিসেবে তৈরি করার জন্য শিক্ষা, প্রশিক্ষণ এগুলোতে জোর দিতে হবে প্রপারলি। আচ্ছা,
তো আমরা শেষের দিকে চলে আসছি, তো যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ নিয়ে আপনার মানে আশা বা প্রত্যাশার জায়গা কেমন, মানে বা আপনি কি কেমন বাংলাদেশ দেখতে চান আসলে? বাংলাদেশের আমি মনে করি এখন সম্ভাবনার দুয়ার অবারিত হয়েছে। মানে পলিটিক্যাল ফ্রিডম না থাকলে, ডেমোক্রেসি না থাকলে কোনো রাষ্ট্র আগাইতে পারে না। এখন আমাদের ফোকাস দিতে হবে শিক্ষার উপরে, স্বাস্থ্যের উপরে। এটা যদি আমরা ফোকাস দিতে পারি, আমরা যদি মানে ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি করতে পারি, বহুত এটা এটা কালচারাল প্রতিষ্ঠান হতে পারে, শিল্প প্রতিষ্ঠান হতে পারে, আমাদের প্রতিষ্ঠান লাগবে এবং আমাদেরকে ক্যাপাবল পিপল তৈরি করতে হবে এবং আমাদের হিউম্যান রিসোর্সই একটা বড় অ্যাসেট। কারণ আমরা যদি এই মানুষকে সম্পদে পরিণত করতে পারি এবং যদি একটা মডেল রাষ্ট্র বানাইতে পারি, তাহলে আমরা শুধু বাংলাদেশ মানে এদেশের জন্য, এই রিজিয়নের জন্যই না, আমরা পুরো বিশ্বের জন্য একটা আইকন হতে পারি। আমাদের যেই রাজনৈতিক স্ট্রাগলের ঘটনা, এটা বিশ্বে ইউনিক ঘটনা। যে এটা আমরা ফরাসি বিপ্লব বলি, আমেরিকা স্বাধীনতা সংগ্রাম বলি, বা এগুলোর সাথে তুলনা দেওয়ার মতো আমরা অনেকগুলো ঘটনা উপহার দিয়েছি। কারণ আমরা যদি সফল রাষ্ট্র তৈরি করতে পারি, তাহলে আমাদের এই ঘটনা সারা পৃথিবী স্টাডি করবে, সারা পৃথিবী ইন্সপিরেশন নেবে, অনুপ্রেরণা নেবে। আমি মনে করি আমাদের এই তরুণ প্রজন্মের যাদের হাত ধরে এই বিপ্লব অভ্যুত্থান হয়েছে, জনতাকে নিয়ে আসছে, তারা আশা করি জনতার আকাঙ্ক্ষার সাথে বিট্রে করবে না। ছাত্র জনতা যে একটা হাইফেন দিয়ে যুক্ত করা হয়েছে, ছাত্র জনতা সবার জন্য যেন একটা কাঙ্ক্ষিত যে স্বপ্নের রাষ্ট্র, সেই রাষ্ট্র নির্মাণের দিকে যেন আমরা আগাই, সবাইকে নিয়ে। যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের গণতান্ত্রিক নাগরিক অধিকার ফিরিয়ে নিয়ে আসছি, রাষ্ট্র নির্মাণ, দেশ নির্মাণও একইভাবে কাঁধে কাঁধ মিলে আগায় যেতে হবে। আমাদেরকে ঐক্যের জায়গাগুলো ঠিক করতে হবে, বিরোধের জায়গাগুলোকে বা আলাদা করতে, শর্ট করতে হবে। ঐক্যের জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঐক্যের জায়গাগুলো চিহ্নিত করে। আচ্ছা, তো মানে আমরা দেখলাম আর কি যে আপনি একদম শুরু থেকে, আমরা যখন থেকে আপনাকে চিনি, আপনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলনের সাথে আপনি যুক্ত আছেন, তো বা নিজেও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজের সাথে যুক্ত আছেন। তো এই আপনার প্রাতিষ্ঠানিক যে জায়গা আছে, ওটা থেকে আপনার কেমন ধরনের উদ্যোগ আছে, বা কোনো ধরনের গবেষণা বা কোনো ধরনের প্রতিষ্ঠান নির্মাণের কোনো পরিকল্পনা আছে কিনা, যেটা বাংলাদেশের ভবিষ্যৎ বা বিনির্মাণে সহায়ক হবে বা সহযোগিতার কারণ হবে? এখন হ্যাঁ, আসলে আমাদের আকাঙ্ক্ষা তো ছিল সেরকম প্রতিষ্ঠান গড়াই, কারণ একা আসলে আমরা খুবই দুর্বল, অসম্পূর্ণ। কিন্তু আমরা যদি মানে সমষ্টিকে নিয়ে আগাইতে হয়, তো আমরা শক্তিশালী হই। তো সমষ্টিকে নিয়ে, সবাইকে নিয়ে আগাইতে হলে প্রতিষ্ঠান লাগে, এবং প্রতিষ্ঠানের মাধ্যমে মানে অনেক বড় বড় কাজ করা সম্ভব। আমরা যদি সেরকম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান গড়তে পারি এবং কাজ করতে পারি, তাহলে মনে হয় আমরা আরও অনেককে জায়গা দিতে পারবো। সো আমরা চেষ্টা করব আর কি। আমাদের কাজ তো হচ্ছে যে আমরা যে কাজ করে আসছি, যে তরুণদের মধ্যে চিন্তার চর্চার একটা সংস্কৃতি গড়ে তোলা, একই সঙ্গে একটা কানেক্টিভিটি, পরিচয়, মানুষের পরিচয়, বন্ধন, সম্পর্ক স্থাপন করা, এবং বিভিন্ন ধরনের আইডিয়া স্রোতকে কানেক্ট করা। সো এই কাজগুলোকে আরও একটু প্রাতিষ্ঠানিকভাবে করতে পারলে আমার মনে হয় আমরা আরও ভালো কিছু করতে পারবো। সো আমরা আসলে অনেক সময় অনেক কিছু করতে পারি নাই, এই বিভিন্ন রাজনৈতিক প্রেশার, বিভিন্ন সাংস্কৃতিক, তারপরে পারিপার্শ্বিক বিভিন্ন জটিলতার কারণে অনেক কিছুই আকাঙ্ক্ষার অনেক কিছুই বাস্তবায়ন করা যায় না। কিন্তু আমার মনে হয় এই 24-এর আকাঙ্ক্ষার সাথে আমাদের আকাঙ্ক্ষাও বিস্তৃত হয়েছে, বেড়েছে, এবং আমরা দেখেছি যে আমরা কিভাবে এই যে অভ্যুত্থানের শক্তিগুলা গত 1 দশকে তৈরি হয়েছে আমাদের কাছ থেকে গড়ে ওঠা। সো আমাদের এটা আরও অনুপ্রেরণা দিচ্ছে যে আমরা যেই লোকগুলাকে এখন বাংলাদেশ চিনি, তাদেরকে আমরা 1 দশক ধরে বা 6-7 বছর ধরে চিনি। সো যে সমাজ পরিবর্তন যে করা যায়, অল্প কিছু মানুষও যে সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তনের বড় ভিত তৈরি করতে পারে, এই 24 অভ্যুত্থান কিন্তু দেখাই দিচ্ছে। সো আমরা মনে হয় যে আমরা অনেক একটা সম্ভাবনাময় সময়ে আমরা বিরাজ করতেছি। এই সম্ভাবনাটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে পুরোপুরিভাবে। আচ্ছা।